নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে সিরাজের যারা সৈন্যরা মানে নবাবের সৈন্যরা ওরা কিন্তু ইংরেজদের সাথে লড়াই করতে করতে নিজেদের হাতিয়ার রেখে দিচ্ছে নিচে, মানে আর পারছে না, ভয়ে হাতিয়ার ছেড়ে দিচ্ছে। আর ওদিকে যে সেনাপতি আছে, যে বিশ্বস্ত সেনাপতি মোহনলাল, সে কিন্তু লড়াই করেই যাচ্ছে। আর করতে করতে সে বাকিদের বলছে যে বিশ্বাসঘাতকের দল সব নিজেরা ইচ্ছে করে সব মানে অস্ত্র নামিয়ে দিচ্ছে। বলে না, আমরা আসলে ওদের সাথে পারছি না। বলে মিথ্যে কথা, আমি দেখতেই পাচ্ছি তোমরা ইচ্ছে করে সব অস্ত্র নামিয়ে দিচ্ছ। সবকটা বিশ্বাসঘাতকের দল। এবার সেনাপতি কিন্তু একাই লড়ে যাচ্ছে। শেষমেশ তারও তলোয়ার ফেলে দিয়ে তাকেও কিন্তু কবজা করে নেয় ইংরেজরা। ওদিকে সিরাজ বলছে মির্জাফরকে, যে কি হচ্ছে এইসব, কি হচ্ছে, আমরা হেরে যাচ্ছি কেন, আমাদের সৈন্যরা পারছে না কেন। তখন মির্জাফর বলছে মনে হয় কেউ বিশ্বাসঘাতকতা করছে আমাদের সঙ্গে। বলে কে, আবার বিশ্বাসঘাতকতা, কে করছে এরকম? তখন মির্জাফর মনে মনে বলছে আমি সেই বিশ্বাসঘাতক, আমি করছি আপনার সাথে বিশ্বাসঘাতকতা, আর আমি আপনার শেষও লিখবো এইভাবে। এবার তো সিরাজ বলছে আমি পালাবো এখান থেকে, আমি বাঁচতে চাই, আমি বেঁচে থাকলে আবার সৈন্য তৈরি করব, আবার রাজত্ব ফিরে পাবো, আবার রাজত্ব ফিরে পাওয়ার জন্য যা যা করার আমি করব, কিন্তু আমি পালাতে চাই এখান থেকে। মির্জাফর বলছে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, আমি আপনার সব ব্যবস্থা করে দিচ্ছি। আর মনে মনে বলছে কোথায় পালাবেন, আপনাকে পালাতে দিলে তো পালাবেন। আর এদিকে ইয়েকে ডেকে, মানে পাইকদের ডেকে বলছে যে ইনি এখন যাবেন, এনাকে পাটনার দিকে নিয়ে যাও আর দেখে শুনে নিয়ে যাবে। মানে সিরাজকে বলে দেয় যে পাটনার দিকে আপনি পালান, ওদিকে আপনি সুরক্ষিত থাকবেন। আর যেই সিরাজ চলে যায় সেই পাইকের সাথে, অমনি আরেকজনকে মানে বলে দেয় আর কি মির্জাফর, যে সিরাজ এরকম পাটনার দিকে রওনা হয়েছে, ওকে রাস্তাতেই শেষ করে দেওয়া হোক, এরকমভাবে আদেশ দিয়ে দেয়। আর নিজে খুব আনন্দ করছে, খুব হাসছে যে এরপরে বাংলার নবাব হবে সে সে সিরাজের সিংহাসনে বসবে। ওদিকে রামপ্রসাদ কিন্তু, মানে ঠাকুর রামপ্রসাদ, উনি কিন্তু খুব কান্নাকাটি করছেন মায়ের সামনে। বলছে এ তোর কেমন লীলা, গীতায় লেখা আছে যা হওয়ার তা হবেই, কেউ খণ্ডাতে পারবে না, কিন্তু এ তোর কেমন লীলা, আর কত রক্ত ঝরবে। এভাবে মায়ের কাছে প্রার্থনা করছে সব যাতে ঠিক হয়ে যায়, আর যাতে কারোর প্রাণ না যায়, আর সমানে কেঁদে যাচ্ছে। এদিকে ভবানী সভাতে আছে, সঙ্গে রঘুরাজা, ওদিকে বিষ্ণুরাম, সবাই আছে। আর দেয়ান মশাই খবর আনে যে ইতিমধ্যে একটা খবর পাওয়া গেছে সিরাজ নাকি যুদ্ধক্ষেত্র থেকে পলাতক। সবাই শুনে অবাক। ভবানী বলছে কোথায় মানে পলায়ন করেছেন উনি? আর রঘুরাজা বলছেন যিনি যুদ্ধ ঘোষণা করলেন তিনিই পলাতক, এখন তো সব ছত্রভঙ্গ হবে, সৈন্যদল তো এদিক ওদিক ছিটকে পড়বে, এবার কি হবে? আর বিষ্ণুরাম মনে মনে ভয় পাচ্ছে, কারণ সেই নবাবের একজন বিশ্বস্ত লোকের কাছেই তার ছেলে দেবীপ্রসাদ আশ্রয় নিয়েছিল। তাহলে এবার তার ছেলের কি হবে? তো রঘুরাজা বলছে তাহলে তো এবার গোড়া সাহেবরা জিতে যাবে, কারণ যে যুদ্ধ ঘোষণা করছে সেই পালিয়ে গেছে। তো ভবানী বলছে তাহলে দেয়ান মশাই, গোড়া সাহেবদের জিত হলো তাহলে? বলে না, এখনই সেটা বলা যাচ্ছে না। বলছে কিন্তু নবাব পলাতক বলেই গোড়া সাহেবরা কিন্তু নিজেদের পতাকা উত্তোলন করেছেন। তখন রঘুরাজা বলছে তার মানে গোড়া সাহেবদেরই জিত হয়েছে। আর ভবানী এদিকে মনে মনে মা ভবানীকে বলছে যে বাংলায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো, এবার বাংলার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। এদিকে দেখা যাচ্ছে বিষ্ণুরাম চুপ করে গেছে দেবীপ্রসাদের সাথে দেখা করতে। দেখছে দেবীপ্রসাদ সাধুর বেশে আছে। তাই বলছে এই কোন বেশ নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, বাবা হয়ে যে মানে চাক্ষুষ করা যাচ্ছে না। তখন বলছে যে তুমি ঠিক আছো তো? বলে আমি ঠিক আছি। তো এখন তো নবাবের এই পরিণতি হয়ে গেছে, সেই জন্য এখন দেবীপ্রসাদ ঠিক করেছে ক্লাইভ সাহেবের সাথে মিট করবে, মানে গোড়া সাহেবদের সাথে, আর তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে রানী ভবানীর বিরুদ্ধে তাদের কাজে লাগিয়ে রানী ভবানীকে নাকি সিংহাসনচ্যুত করবে, সে সেই সিংহাসনে বসবে। এই প্ল্যান সে করেছে, আর এটাই সে তার বাবার সাথে আলোচনা করছে। তার বাবা বলছে ঠিক আছে, যা ভালো মনে হয় করো, আমি যাতে বেঁচে থাকতে এটা দেখে যেতে পারি। আর এই বলে তার মানে দেবীপ্রসাদের মায়ের কিছু গয়না আর কিছু মোহর তাকে দেয়, যাতে সেটা নিয়ে তার কিছুদিন চলে যায়। এই বলে দেবীপ্রসাদ সেখান থেকে চলে যায়। ওদিকে এবার সিরাজকে বন্দি করে নেওয়া হয়েছে, সেখানে ক্লাইভও আছে, আর মির্জাফর, মিরান সবাই আছে। তো এবার তো সিরাজ দেখছে যে নিজের মানুষরা যাদেরকে ও বিশ্বাস করতো তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। মিরাজ বলছে এতদিন তো নিজের কথা সবার উপরে চাপিয়ে দিয়েছেন, অন্যের কথা তো শুনতেই পাননি আপনি, তো এবার কি করবেন? এবার তো আমরাও আপনার কথা শুনতে পাচ্ছি না। তো সিরাজ বলছে বিশ্বাসঘাতক, এই বলে চিৎকার করছে। তখন তো অন্যান্যরা বলছে একদম চুপ করে থাকো, এখন তুমি বাংলার নবাব নও যে তোমার কথা আমরা শুনবো। এই বলে এবার ক্লাইভ বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাপোর্ট করছি, বলো তোমার লাস্ট উইশ কি আছে? তবে সেটাও রাখা সম্ভব হবে না, সেই ইচ্ছেটাও তোমাকে নিজের সাথেই নিয়ে যেতে হবে। এই বলে কিন্তু সিরাজ তো খুব চিৎকার করছে, মির্জাফরকে মারতে যাচ্ছে। তখন
মানে ওই লর্ড ক্লাইভ ও কিন্তু সিরাজকে মারার হুকুম দিয়ে দেয়। আর তখনই একজন পেছন থেকে এসে ছুরি মেরে তাকে মেরে ফেলে দেয়। এবারে তো সবাই এবার হাসছে। মির্জাফরকে এবার মানে বসতে বলা হয় ইয়ের সিংহাসনে আর কি, নবাবের সিংহাসনে। তার মাথায় নবাবের মাথা থেকে নিয়ে মুটুকটাও পরিয়ে দেওয়া হয়। আর তারপরে লর্ড ক্লাইভ বলছে যে এবার আমরা দুজনে মিলে বাংলার উপরে রাজত্ব চালাবো, এই দুজনে মিলে এই সিংহাসনে বসবো, এরকম একটা কথা বলছে। তখন কিন্তু মির্জাফর অবাক হয়ে যায় আর রানী ভবানীর কথাটা ভাবতে থাকে। রানী ভবানী কিন্তু বলেছিল যে তার মানে আমি বেশ বুঝতে পারছি যে এই নতুন নবাবের মাধ্যম দিয়ে এই ইংরেজরাই কিন্তু তাদের মানে গোড়া সাহেব তাদের শাসন চালাবে, তাদের রাজত্ব চালাবে, বাংলার নবাবের উপরে তার অধিকার ফলাবে, এরকম একটা ব্যাপার রানী কিন্তু বলেছিল, আগেই সাবধান করেছিল। কিন্তু মির্জাফরের তখন সেই কথাটা গায়ে লেগেছিল। এখন সেই কথাটা তার মনে হচ্ছে যে না, তাহলে তো ভবানী ঠিকই বলেছিল, এরকম একটা ভাবছে আর কি। ওদিকে দেখা যাচ্ছে যে ভবানী ভোর রাতে স্বপ্ন দেখছে যে ইংরেজদের অত্যাচার বাংলার উপরে কিন্তু বেড়েই চলেছে, সাধারণ মানুষদের উপরে প্রচণ্ড অত্যাচার করছে, প্রচণ্ড মারধর করছে। তখনই তার ঘুমটা ভেঙে যায় আর বলছে আমি কোন দুঃস্বপ্ন দেখলাম, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, না আমাকে এক্ষুনি মায়ের কাছে যেতে হবে, মানে মা ভবানীর কাছে গিয়ে এবার নিজের মনের কথা বলবে। এই বলে সে কিন্তু দৌড়ে মা ভবানীর কাছে চলে যায়। এবার ভবানী কিন্তু মা ভবানীর কাছে গিয়ে বলছে যে ভোরবেলাতে ও যে স্বপ্নটা দেখেছে, মা ভবানীকে বলছে যে এরকম স্বপ্ন তুমি আমাকে কেন দেখালে, এই স্বপ্ন যাতে সত্যি না হয়। এই বলে সবার জন্য আর কি মানে শুভ কামনা করছে, প্রার্থনা করছে সবাই যাতে ভালো থাকে, কারো যাতে কোনো ক্ষতি না হয়। এরপর পরের দিন আবার সভা বসেছে, সেই সভাতেও ভবানী সেই স্বপ্ন নিয়ে কথা বলছে যে কেন যে মা ভবানী আমাকে এরকম স্বপ্ন দেখালেন, তাও আবার ভোরবেলা, যা মনে ভয় পাচ্ছি তা যাতে সত্যি না হয়। একটা অন্যায়কে মেটাতে গিয়ে আরেকটা অন্যায়কে প্রশ্রয় দিলাম না তো, এমনটা ভয় পাচ্ছে। যে নবাবকে তো সরানো হলো, কিন্তু নবাবের জায়গাতে এই যে গোড়া সাহেবরা এলো, এদেরকে আসতে দিয়ে কোনো বিপত্তি ঘটলো না তো, এরকম একটা মনে ভয় পাচ্ছে। ওদিকে বিষ্ণুরাম বলছে বুঝতে পেরেছি, তার মানে তলে তলে অনেক ষড়যন্ত্রই হয়েছে, কিন্তু আমাকে এর মধ্যে রাখাই হয়নি, তার কারণ জানতে পারি? রঘুরাজা বলছে আমি বলছি তার কারণ, কারণ তুমি বা তোমার ছেলে কেউই তো বিশ্বাসযোগ্য নও, তাই তোমাদের সাথে এইসব আলোচনা করা যাবে না। এদিকে দেওয়ান মশাই এসে খবর দিচ্ছে যে ক্লাইভ নাকি ভবানীর সাথে দেখা করতে এসেছে। তো ভবানী তো অবাক হয়ে যায়, আমার সাথে কি দরকারে? রঘুরাজা বলছে এই মহল অব্দি পৌঁছে গেল তারা? তো ভবানী বলছে দেওয়ান মশাইকে জিজ্ঞাসা করেননি যে কি প্রয়োজনে এসছে? তখন রঘুরাজা বলছে ঠিক আছে, ভেতরে আসতে দেয়া হোক, দেখা যাক কি বলছে। তো গোড়া সাহেব তো চলে আসে। তো রঘুরাজা বলছে আসলে আপনারা বিনা সংবাদে এভাবে আসবেন, আমরা প্রস্তুত ছিলাম না। ভবানী বলছে ঠিক আছে, এসেই যখন পড়েছেন তাহলে আমাদের অতিথি সৎকারের একটা সুযোগ দিন, আপনারা বসুন। তখন ক্লাইভ বলছে বসার যখন হবে আমি ঠিকই বসে যাব, কারো অর্ডার ফলো করে আমি বসতে পারবো না, কারো অর্ডার আমি মানতে পারবো না। তো আমি কারোর জন্য বাইরে অপেক্ষাও করতে পারবো না, আমার যখন যেটা বলার আমি বলে চলে যাবো, এরকম একটা কথা বলছে। তখন রঘুরাজা বলছে এইভাবে কেন কথা বলছেন, এটা তো সামান্য একটা সৌহার্দ্য বিনিময় মাত্র। ভবানী তখন বলছে বুঝতে পেরেছি যে হয়তো এই ঘটনা আপনাদের মনে ধরেনি, তাহলে কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি বা সন্তুষ্ট করতে পারি বলুন। তখন ক্লাইভ বলছে আমার আদেশ মানিয়া, তাই বলছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। রঘুরাজা বলছে আদেশ বলতে? তখন বলছে যে পুরনো নবাবের শাসনকাল শেষ হয়েছে, সেই খবর তো পেয়েছেন। তখন ভবানী বলছে বিলক্ষণ পেয়েছি, আর আশা করি আমাদের মানে সিরাজের আমলে আমাদের প্রজাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, যেই মানে অত্যাচার চলেছে, সেটার এবার অবসান ঘটবে। সেই কথা শুনে মানে প্রজার কথা শুনে কিন্তু ক্লাইভ হাসতে শুরু করে দেয়। ক্লাইভ বলছে ওইসব ছাড়ুন, এখন বাংলার যে নতুন নবাব সে আমাদের এই বাংলাতে খোলাখুলি বিজনেস করার পারমিশন দিয়েছে, এমন কথা বলছে। এটা শুনে অবাক হয়ে যায় ভবানী। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিতের জন্য স্টার জলসার পর্দা রয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।